বাংলাদেশিরা আসলে আমেরিকাতে ইল্লিগালি আছেন এরকম নাম্বার কি আপনারা শুনতে পান? 4 থেকে 4,500-এর মতো আছে অবৈধ। এরা আসলে কারা? ইলিগাল বলতে তারা বোঝান যে যারা ইমিগ্রেশন পার হয়ে যাননি। স্টুডেন্টদের জন্য ওখানে কি তারা থাকতে পারে বা কাজ করার সুযোগ? স্টুডেন্ট বিষয়ে ওখানে যাওয়ার যেমন সুযোগ আছে, যাওয়ার পরে ওখানে আপনার লিগ্যাল প্রসেসের মধ্যেই কিন্তু কাজ করার সুযোগ আছে। গ্র্যাজুয়েশনের পরে কি ওখানে স্টুডেন্টরা থাকতে পারে? ডোনাল্ড ট্রাম্প অনেকটা উন্মুক্ত করে দিয়েছেন। তিনি এখন চাচ্ছেন যে তার দেশে যোগ্য লোকের সমারোহ হোক। বাংলাদেশি যারা যেতে চায় নতুন করে আমেরিকাতে, তাদের জন্য আপনার কি পরামর্শ? আপনি লিগ্যাল স্ট্যাটাস মেনটেন করে চলবেন। যদি আপনি লিগ্যাল স্ট্যাটাসে থাকেন, স্বাভাবিকভাবে আপনি পরবর্তীতে গ্রিন কার্ড বা সিটিজেন হওয়ার সম্ভাবনাটা থাকবে। আপনি কিভাবে এত শর্ট টাইমে আপনার পেপারস গুলো বা প্রসেস গুলো? আমি ভালো একটা ল ফার্মের দ্বারস্থ হব এবং তাদের মাধ্যমেই ফাইল সাবমিট করব। দ্যাটস ট্রু, সেটা আমার লাক ফেভার করেছে। ব্যবসায়িক হিসেবেও খুব স্বল্প সময়ের ভিতরে ওখানে আপনি কত টাকা নিয়ে যেতে হয় ব্যবসায়িক ক্যাটাগরিতে? এটা আসলে ওইভাবে নির্ধারণ করা কঠিন, কিন্তু একটা মিনিমাম ধরেন আপনি 1 কোটি টাকার বিনিয়োগ করেও কিন্তু আপনি ওখানে ফ্যামিলি সহ সেটেল হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে 1 কোটি টাকা। বাংলাদেশে 1 কোটি টাকা। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাজীব আহমেদ রাজু, আমেরিকা প্রবাসী বাংলাদেশি এবং সাবেক সাংবাদিকতার সঙ্গে ছিলেন ন্যাশনাল এবং আঞ্চলিক লেভেলে। তো রাজীব আছেন আমেরিকাতে এবং সেখানে বিজনেস করছেন, পাশাপাশি চাকরিও করছেন। সো দর্শক, আমরা জানি যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং তারপরে তার যে ইল্লিগাল মাইগ্রেন্টসদের এগেনস্টে যে তার যুদ্ধ, সো অলরেডি কিন্তু সেটা শুরু হয়েছে এবং ডিপোর্টেশনও শুরু হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন দেশে। সো দর্শক, আমেরিকাতে বাংলাদেশি, তারপরে হচ্ছে যে পৃথিবীর সব দেশেরই লোকদের জন্য নাম্বার 1 ডেস্টিনেশন, আসলে সবাই যেতে চায় আমেরিকাতে। সো আমরা আমেরিকাতে কিভাবে যাওয়া যেতে পারে, লিগালি থাকা যেতে পারে, কাজ করা যেতে পারে কিভাবে, বা ট্রাম্পের এই যে উদ্যোগটা ইল্লিগাল মাইগ্রেন্টসদের বিরুদ্ধে, সো দর্শক আমরা এগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে আছেন রাজীব আহমেদ রাজু। আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ। আচ্ছা, এই যে ট্রাম্প জানুয়ারিতে 20 তারিখে দায়িত্ব নিলেন, তারপরে অলরেডি আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে সে ডিপোর্ট করা শুরু করেছে ইল্লিগাল মাইগ্রেন্টসদের। ইভেন আমাদের প্রতিবেশী ইন্ডিয়াতেও অলরেডি পাঠিয়েছে। আমরা দেখেছি ইন্ডিয়ান 18,000, 20,000 এরকমের বিভিন্ন খবরে দেখেছি যে এরকম একটা পরিমাণ আসতে পারে এবং ফিউ মিলিয়নস টোটাল। তো বাংলাদেশিরা আসলে কি ওখানে ইল্লিগাল আছেন এরকম নাম্বার কি আপনারা শুনতে পান? কেমন আছে তারা? তো শুরুতে একটু বলতে হয় যে এখন তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তো তিনি নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু দিয়েছিলেন যে যারা অবৈধ অভিবাসী আছে তাদেরকে তিনি ডিপোর্ট করবেন এবং নতুন করে যাতে আমেরিকাতে কেউ প্রবেশ করতে না পারে এই ব্যাপারে তার সরকার অবৈধভাবে কঠোর হবেন। তো স্বাভাবিকভাবেই তিনি তার প্রতিশ্রুতি রাখার সাথে যেদিন ক্ষমতা গ্রহণ করেছেন, তারপরেই কিন্তু আপনারা দেখেছেন যে তিনি একের পর এক নতুন স্বাক্ষর করেছেন এবং যে তিনি যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দিয়েছেন নির্বাহী আদেশে কিন্তু তিনি স্বাক্ষর করেছেন এবং এখনও করে যাচ্ছেন। তো সবচেয়ে বেশি যে বিষয়টা আমেরিকায় আলোচনা হচ্ছে এবং সারা বিশ্বে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে এই অবৈধ অভিবাসী যারা রয়েছে বা ইলিগাল ইমিগ্রেন্ট বলতে যেটা বোঝায় যে তাদের ডিপোর্টের ব্যাপারে পাশাপাশি জন্মসূত্রে একটা নাগরিকত্বের বিষয় রয়েছে যে আমেরিকাতে, যে এটা দীর্ঘ বছরের আইন, 200 বছরেরও বেশি পুরনো আইন, যে আমেরিকাতে যেভাবেই যে প্রবেশ করুক সেটা বৈধ উপায় হতে পারে, অবৈধভাবে হতে পারে, বাবা মা ইমিগ্রেন্ট হোক বা না হোক, বা ওখানে নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার হোক বা না হোক, কেউ ওখানে বেড়াতে গেলেও যদি সন্তান জন্ম হয় সে কিন্তু নাগরিকত্ব পেত আগে। তো এখন পর্যন্ত কিন্তু সেটা সেভাবেই আছে, যদিও এটা কোর্ট বিভিন্ন স্টেটে একটা স্টেক যদিও তিনি নির্বাহী আদেশের শুরুতেই কিন্তু সেটা স্বাক্ষর করেছে, আপনারা জেনেছেন। তো এটা তখনই যারা মানবাধিকার কর্মী এবং দেশে যারা অ্যাটর্নি রয়েছেন তারা তখনই বলেছিলেন যে এটা আদালতের মুখোমুখি হবে এবং এটা বেশ চ্যালেঞ্জিং, এবং ইতিমধ্যে কিন্তু জেনেছেন যে ফেডারেল আদালত সেটাকে স্থগিত করেছে। আর ইমিগ্রেন্টের ব্যাপারে এটা আপনারা দেখছেন যে ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অলরেডি ডিপোর্ট করা শুরু হয়েছে এবং সেক্ষেত্রে
বাংলাদেশের মধ্যেও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা আছে, এবং সেক্ষেত্রে যদিও নির্দিষ্ট তালিকা এই মুহূর্তে আমরা জানতে পারিনি, তবু যতটা জেনেছি যে 4 থেকে 4,500 মতো একটা তালিকা তাদের কাছে আছে, যদিও এটা সমর্থিত সূত্র বলা যাবে না, অসমর্থিত সূত্রে। তো যেহেতু তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে আমেরিকানরা তাকে পছন্দ করে ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, স্বাভাবিকভাবে তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে যা যা করণীয় তিনি সেটা করবেন, এটাই স্বাভাবিক। এই যে ডিপোর্টেশন অন্যান্য দেশে করছে, তো বাংলাদেশিদেরও কি সেরকম করতে পারে যে আমেরিকান মিলিটারি প্লেন দিয়ে এখানে পাঠিয়ে দিল, এরকমও কি হতে পারে? দেখেন, ব্যাপারটা হচ্ছে যে কোনো দেশের জন্য তো বিশেষ আলাদা করে কোনো আইন হবে না, এটা আপনারাও বুঝবেন। না, আই মিন এটা কি একইভাবে নাকি বাংলাদেশকে বলা হবে যে তোমার দেশের লোকজনকে তুমি ফেরত দাও? না, এখন পর্যন্ত এমন কোনো মেসেজ কোনো দেশকে দেওয়া হয়নি। তাদের তরফ থেকে যেটা দেওয়া হয়েছে যে তারা যাকে রিপোর্ট করবে সেই বহর এবং সেনাবাহিনীর এটা জেনেছেন যে সেনাবাহিনীর মাধ্যমে এটা করা হচ্ছে, এবং এখন পর্যন্ত যে কয়টা বহর তারা পাঠিয়েছেন আমরা যতটুকু দেখেছি বা জেনেছি, আপনারাও জেনেছেন একইভাবে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আসলে উদারতা তিনি দেখাবেন কিনা সেটা আসলে যখন এটা করা হবে তখন হয়তো বা দেখতে পারবেন। বাংলাদেশি ধরেন যে 4,000 5,000 যাই হোক সংখ্যাটা, বা 400-500, কিন্তু এই অবৈধ এরা আসলে কারা, কিভাবে আমেরিকা গিয়েছে, তাদের কেন অবৈধ বলা হচ্ছে? আচ্ছা, এটা আসলে একটা কঠিন প্রশ্ন, এর উত্তরটাও কঠিন। আসলে আমেরিকানদের ভাষায় বা আমরা ওখানে যারা থাকি, ধরেন যে টুরিস্ট ভিসায় গিয়েছে কাইন্ড অফ এরকমের কিছু না, এক্ষেত্রে না, এমন কিছু ঘটনা আছে। অবৈধ বলতে সাধারণত যে অবৈধ এই কথাটা কিন্তু আমরা যেহেতু ওখানে থাকি আমরা ওইভাবে কাগজপত্র ইলিগাল, জি জি, একজন মানুষকে অবৈধ বলাটা আসলে কতটা অবৈধ পথে মানুষকে বলছি না। তো স্বাভাবিকভাবে যে এখানে যে টুরিস্ট হিসেবে গিয়েছে এমন যেমন রয়েছে, পাশাপাশি যে অনেকে বিভিন্ন বর্ডার হয়ে মেক্সিকো বা অন্যান্য বর্ডার হয়ে, যেটা ইলিগাল বলতে তারা বোঝান যে যারা ইমিগ্রেশন পার হয়ে যাননি, যেটা লিগাল প্রসেসের মাধ্যমে, সেটা আপনি ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন, আপনি ওখানে ইমিগ্রেন্ট হয়ে যেতে পারেন, স্টুডেন্ট ভিসায় যেতে পারেন, বা আপনি যেহেতু সাংবাদিকতা করেন J1 ভিসা বা অন্য কোনো প্রোগ্রাম কভার করতে, যে কোনো ভিসাই আপনি ওখানে যেতে পারেন। কিন্তু সেটা যদি আপনার এন্ট্রিটা লিগাল না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখা দেয় যে আমেরিকান গভর্নমেন্টের কাছে কিন্তু যে আপনার যে ডাটাটা কিন্তু এন্ট্রিভুক্ত থাকে না। এটা আপনি জানেন, যখন একটা দেশের ইমিগ্রেশন পার হন আপনার আঙ্গুলের ছাপ নেওয়া হয়, আপনার পাসপোর্টটা স্ক্যান করে রাখা হয়, এবং আপনি যখন এন্ট্রি করছেন এর কিন্তু একটা ডাটা থাকে। কিন্তু যখন আপনি লিগাল প্রসেসে আপনি যাবেন না, স্বাভাবিকভাবেই কিন্তু এই ডাটাটা কিন্তু তাদের কাছে সংরক্ষিত থাকে না। তো তখন যদি আপনি কোনো ক্রাইমের সাথে জড়িয়ে যান বা কোনো অপরাধ ওখানে করেন, তো সেটা নট অনলি আমেরিকা, বিশ্বের যে কোনো দেশেই হতে পারে, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাকে মানে আইডেন্টিফাই করাটা বেশ কঠিন হয়ে যায়। তো বিভিন্ন সরকারের সময় কিন্তু এই উদ্যোগদের, শুধু ডোনাল্ড ট্রাম্প এইবার ক্ষমতায় এসেছেন এইবারই প্রথম এমন না, বিগত দিনেও কিন্তু এমন নানা পদক্ষেপ কিন্তু আমেরিকার বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্ট নিয়েছে। তো স্বাভাবিকভাবে এখন এই বিষয়টা একটু বেশি করে শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে আমেরিকায় নানা সময় বলা হয়ে থাকে যে প্রচুর ক্রাইম বেড়েছে। তো স্বাভাবিকভাবে তারা যখন এটা নিয়ে কাজ করে, অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তোবা কোথায় ক্রাইম হয়েছে কুলুটা পাচ্ছে, কিন্তু যখন তারা আঙ্গুরের ছাপ বা এটা তো নানাভাবেই যারা ওখানে আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন এরা তারা নির্ণয় করেন, তখন যাচ্ছে যে তাদের কাছে এই ডাটাটা থাকছে না, হয়তোবা ওখান থেকে যেখানে ড্রাগ, যেটা ট্রাম্পের আরো একটা বড় অভিযোগ হচ্ছে যে আপনার মাদকের পাচার এবং আমেরিকাতে ব্যবহার, স্পেশালি ফেন্টানাইল একটা ড্রাগের কথা কিন্তু উনি ওনার বিভিন্ন বক্তৃতার সময় বলেছেন, এবং যেটা কানাডা, আমেরিকা এবং চায়না থেকেও নাকি সেগুলো, কানাডা, মেক্সিকো অ্যান্ড চায়না থেকে আসে। ওকে, সেটা আমরা একটু আলোচনা পরে করব। বাট এই যে ধরেন বাংলাদেশিরা যারা স্টুডেন্টরা যায়, স্টুডেন্টদের জন্য ওখানে কি তারা থাকতে পারে বা কাজ করার সুযোগ, এটা কি? আমরা সম্প্রতি দেখছি যে বাংলাদেশ থেকে অনেকেই স্টুডেন্ট ভিসায় গিয়েছেন, সম্প্রতি না, এটা গত 5, 7, 10 বছরে অনেক হয়েছে। এবং রিসেন্টলি আমরা দেখছি যে অভিজ্ঞ লোকজনও যাচ্ছেন, যে বিভিন্ন পেশায় জব করতেন, সাংবাদিক বা ব্যাংকিং, বিভিন্ন সেক্টরে। সো অনেকেই আমরা দেখছি যে তারা আবার ফার্দার স্টাডির জন্য যায়। সো এদের আসলে কিরকম সুযোগ সুবিধা বা পড়ালেখার আপনি কেমন দেখেছেন? না, আমেরিকা তো আসলে সব সম্ভাবনাময় দেশের মধ্যে অন্যতম আমেরিকা, এবং সব দেশে শুধু যে বাংলাদেশি তা না, বাংলাদেশের বাইরেও অন্যান্য যে দেশে, পৃথিবীর যে কোনো দেশ থেকে আমেরিকা এমন একটা দেশ যেখানে বিশ্বের সকল দেশের
ধর্ম বর্ণের মানুষ কিন্তু ওখানে বসবাস করে। তো স্বাভাবিকভাবে আমেরিকার প্রতি একটা আগ্রহ থাকবেই, এটা বাংলাদেশিদেরও থাকবে, এটা স্বাভাবিক। তো স্টুডেন্ট বিষয়ে ওখানে যাওয়ার যেমন সুযোগ আছে, যাওয়ার পরে ওখানে আপনার লিগ্যাল প্রসেসের মধ্যেই কিন্তু কাজ করার সুযোগ আছে। ধরেন একজন স্টুডেন্ট এখান থেকে যাওয়ার পরে তিনি যে ভার্সিটিতে লেখাপড়া করেন, স্বাভাবিকভাবে সেখান থেকে কিন্তু তিনি চাইলে কাজের অনুমতি নিতে পারেন, এবং কাজের অনুমতি নিয়ে কিন্তু সে নির্দিষ্ট ঘন্টা কাজ করতে পারেন। তো এখানে যেহেতু আমি এই ওখানের অ্যাটর্নি বা আমি ল ফার্মের সাথে আমি নেই, স্বাভাবিকভাবে অনেক কিছু জানা থাকলেও আমার আসলে বলাটা ঠিক হবে কিনা। তো আমি যতটুকু আমার নলেজ বা আমি যতটুকু দেখেছি, ওখানে স্বাভাবিকভাবে স্টুডেন্টরা বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশে না, সব দেশে স্টুডেন্টরা কাজ করে। কারণ জানেন যে আমেরিকার মতো একটা দেশে লিভিং কস্ট আছে, খাওয়া। গ্র্যাজুয়েশনের পরে কি ওখানে স্টুডেন্টরা থাকতে পারে? এটা তো ডোনাল্ড ট্রাম্প অনেকটা উন্মুক্ত করে দিয়েছেন, যে বিগত যে কোনো গভর্নমেন্টের চাইতে তিনি এখন চাচ্ছেন যে তার দেশে যোগ্য লোকের সমারোহ হোক, যারা যোগ্য, বিভিন্ন দেশ থেকে যে যোগ্য মানুষগুলো আছে তাদের যাতে লিগালভাবে ওখানে থাকতে পারে, সব প্রসেসে করার জন্য কিন্তু তিনি উদ্যোগ নেবেন, এটা কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়ে। তিনি চান যে তার দেশে অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাক, বিশ্বের যারা যোগ্য যে ব্যক্তিরা আছে তারা ওই দেশে আসুক এবং আমেরিকাকে আরো সুন্দর করে তারা গড়ে তুলুক। সেক্ষেত্রে কিন্তু ট্রাম্পের যে উদ্যোগ সেটা কিন্তু তিনি বাস্তবায়ন করবেন, এবং তিনি কিন্তু এখনো সেই পথেই আছেন। বাংলাদেশি যারা যেতে চায় নতুন করে আমেরিকাতে, তাদের জন্য আপনার কি পরামর্শ? আমার আসলে পরামর্শ যেটা, যে আমি আমেরিকা যাওয়ার পরে যে বাস্তবতা আমি দেখেছি বা জেনেছি, বা আমার বিভিন্ন ল ফার্মের সাথে কথা বলার সুযোগ হয়েছে, এবং আমি আসলে একটু কৌতূহলী মানুষ, তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষজনের সাথে চলাফেরা করেছি, দেখেছি, শুনেছি, জেনেছি। অনেকে আমাকে অনেক ধরনের পরামর্শ দিয়েছে, হেল্প করেছে নানাভাবে। তো আমার মানে সঠিক যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে আপনি যে কোনোভাবেই আমেরিকা যেতে পারবেন, সেটা বৈধ অনেক উপায় রয়েছে। এমন না যে আপনি শুধু স্টুডেন্ট বিষয়ে যেতে পারবেন, অথবা আপনি ইমিগ্রেন্ট হয়ে যেতে হবে আপনাকে, বা আপনি ট্যুরিস্ট ভিসায় যেতে হবে, এমন না। অনেক অপশন রয়েছে আমেরিকা, আসলে সম্ভাবনার কিন্তু শেষ নেই। আমি আপনাকে একটু শুরুতেই বলি যে আপনি যদি ওখানে চান যে ট্যুরিস্ট ভিসায় ওখানে যাবেন, আপনি যেতে পারবেন, কিন্তু আমার পরামর্শ হবে আপনি যে বিষয়ে ওখানে যান না কেন, আপনি লিগ্যাল স্ট্যাটাস মেনটেন করে চলবেন। এটা প্রত্যেকের জন্য, যেই ওখানে যে বিষয় যাবে, আমার একটাই পরামর্শ যে যদি আপনি লিগ্যাল স্ট্যাটাসে থাকেন, স্বাভাবিকভাবে আপনি পরবর্তীতে গ্রিন কার্ড বা সিটিজেন হওয়ার সম্ভাবনাটা থাকবে। আর যখনই একজন মানুষ মানে কাগজপত্রের দিক দিয়ে ইলিগাল হয়ে যায়, সেক্ষেত্রে তিনি পরেও যখন তার ফাইল প্রসেস করেন বা গ্রিন কার্ড, এটা আসলে অনেক লেন্দি হয়ে যায়, নানা কারণে সেটা ডিনাই হতে পারে। তো স্বাভাবিকভাবে USCIS আপনার যখনই আপনি একটা ফাইল প্রসেস করবেন, আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড তাদের কাছে থাকে। যখন আপনি একটা ভিসা প্রসেসের মাধ্যমে যাবেন, আপনি ধরেন B1 B2 এর জন্য অ্যাপ্লাই করলেন, আপনি যখন এক ডিএসটা ফিল আপ করছেন, তখন কিন্তু আপনি একটা নির্দিষ্ট ডাটা দিয়েই সেটা ফিল আপ করার পরে এরপরে আপনি একটা নির্দিষ্ট দিনে ভিসা ইন্টারভিউর জন্য ডাক পাবেন, এবং তখন সেখানে যে যাবেন। এবং যদি ভিসা অফিসার যদি আপনার যে ডিএস ফর্মের যে তথ্যগুলো উল্লেখ আছে এবং আপনাকে যে প্রশ্নগুলো করবে, যদি সেটা তার কাছে সন্তোষজনক মনে হয়, সে কিন্তু আপনাকে ভিসা দিয়ে দেবে। এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে যে বাংলাদেশে বিগত 3-4 বছরে আমার কাছে যে ডাটা আছে, যে আপনি এভরি মান্থের হিসাব যদি করেন, 2500 থেকে 3000 শুধু ট্যুরিস্ট ভিসায় দিচ্ছে ইউএস এম্বাসি ঢাকা। এটা কিন্তু অনেক খুশির খবর বাংলাদেশিদের জন্য। এবং আরো সহজ করে যদি বলি, যে আমাদের পার্শ্ববর্তী আরো কয়েকটা দেশ রয়েছে, আমি নাম না বলি, এবং সেই সব ভিসা প্রসেসিং এর চেয়েও কিন্তু অনেকটা সহজ আপনার আমেরিকান এম্বাসিতে ভিসা প্রসেস করা। এটা হয়তো আমাদের জানা বোঝার গ্যাপ থাকতে পারে, যার কারণে আমরা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করি বা ব্যক্তিগতভাবে। এটা খুবই সহজ। আপনি যদি USCIS এর যে আপনি যে ওয়েবসাইট আছে, আপনি সেখান থেকেও আপনি ডাটা সংগ্রহ করতে পারবেন। আপনি তো বাংলাদেশে আপনি আপনার ধরেন যে এই যে ট্যুরিস্ট ভিসায়, ধরেন যে আমেরিকা তো 5 বছরের ভিসা দেয়, আগে 10 বছরও দিত, এখন 10 বছর কম দিচ্ছে আই থিঙ্ক। তো ধরেন যে 5 ইয়ার্সের ভিসা পেলো কেউ, তো সে আসলে গেল একবার, তো সে মনে করছে যে 5 ইয়ার্সেই আমার মনে হয় ভিসার ভ্যালিডিটি, কিন্তু এটা তো আমেরিকাতে টানা কত 90 ডেজের বেশি থাকা যাবে না, এরকমের প্রবাবলি নিয়ম আছে, তাই না? আচ্ছা, নিয়মটা হচ্ছে যে আপনি যখন আপনি ওখানে এন্ট্রি করবেন, আপনি সর্বোচ্চ 180 দিন ওখানে স্টে করতে পারবেন। যদিও আপনি যখন যে ভিসাই ওখানে যান না কেন, আপনাকে ওখানে যখন আপনি ইমিগ্রেশন কোর্স করবেন, ইমিগ্রেশন অফিসার কিন্তু আপনার কাছে জানতে চাইবেন যে আপনি এখানে কতদিন থাকবেন, বা আপনার হোটেল বুকিং আছে কিনা, অথবা আপনি কোথায় থাকছেন, কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকছেন কিনা, এবং সেই ডাটাটা কিন্তু তার কাছে এন্ট্রি থাকে। যদিও সে আপনাকে 180 দিন থাকার পারমিশন দিবেন, মানে আপনি লিগ্যালি থাকতে পারেন। আমার কোশ্চেন হচ্ছে, এই 180 দিন 181তম দিনে কি ওই লোক, ওই ব্যক্তি কি ইলিগাল হয়ে যাচ্ছে?
আচ্ছা, এখানে আরেকটু বিষয় বলি, যদি যারা সচেতন, যদি কারো এমন হতে পারে যে আপনি আমেরিকায় গেলেন, আপনি 180 দিন আছেন, হয়তো বা আপনার ইচ্ছা 180 দিনের মধ্যে আপনি ব্যাক করবেন, ব্যক্তিগত বা পারিবারিক বা সামাজিক কোনো কারণে আপনি ব্যাক করতে পারছেন না, আপনি অসুস্থতাজনিত সমস্যাও থাকতে পারে, আপনি কিন্তু চাইলে এটাকে আরো 180 দিন অর্থাৎ 6 মাস প্লাস 6 মাস বৃদ্ধি করার জন্য সেটা অ্যাপ্লিকেশন করে গভর্নমেন্টের সিস্টেমে, হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই অ্যাপ্লাইটাও কিন্তু আপনাকে করতে হবে লিগ্যাল স্ট্যাটাসে থেকে, মানে আপনার যে 180 দিনে 180 দিনের মধ্যে। তো ইউএসসিআইআর যদি মনে করে যে, এবং আপনার প্রোফাইল চেক করে যদি মনে করে যে আপনাকে তারা এখানে থাকার পারমিশন দিতে পারে, তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই পারমিশনটা তারা দিয়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা দেখেছি এটা কিন্তু খুব সহজেই এটা দিয়ে দেয়, হয়তো বা জানাশোনার ভুল থাকলে তাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে, কিন্তু আমি যাদের চিনি বা যারা মানে ওভার প্রসেস করে 1 বছরের মতো রয়েছে দেখছি, এবং এরপরে তারা দেশে এসেছে এবং আসার পরে আবার গিয়েছে, খুব বেশি সমস্যা হয়েছে বলে আমার মনে হয় নাই। এখন অনেক ক্ষেত্রে ইমিগ্রেশনে নানা ধরনের বিড়ম্বনার ভিতর আপনি পড়তে পারেন। ওকে, না বডির পয়েন্টটা হচ্ছে যে ওই সার্টেন ডেজের পরে অবৈধ হয়ে যাচ্ছে কিনা, আমরা পেয়েছি আনসার। আপনি তো আমেরিকা গিয়েছেন কত সালে? আমি 2022 সালে। 22 সালে। সো আপনি তো অলরেডি আপনার ইউ আর এ লিগ্যাল পারসন, তাই না? তো এত শর্ট টাইমে আপনি কিভাবে এই যে লিগ্যাল প্রসেসটা আপনি কমপ্লিট করলেন? অনেকে আমরা দেখেছি, আমরা শুনি তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকের বিভিন্নভাবে যে 5, 7, 10 ইয়ার্সও আছে, অ্যান্ড দে কুড নট ম্যানেজ পেপারস যেটা লিগ্যাল। তো আপনি কিভাবে এটা করলেন? দেখেন, আমি আপনাকে হচ্ছে যে যখন আপনি কোনো একটা দেশে সেটেল হওয়ার সিদ্ধান্ত নেবেন, স্বাভাবিকভাবেই যদি আপনি আগে থেকে একটু জানাশোনা আপনার থাকে, এটা ভাগ্যও একটা ফেভারের ব্যাপার আছে, পাশাপাশি যদি আপনার আগে থেকে জানাশোনা থাকে, আপনি যদি স্টাডি করেন, যেমন আমেরিকাতে এই 5-6 বছরের যে বিষয়টা বলেছেন আপনি, বোধহয় দ্যাটস লাইক অ্যাজাইলেম বিষয়ে আপনি বোধহয় বলেছেন যে অনেকে ধরেন যে ট্যুরিস্ট ভিসায় গিয়েছে, ধরেন যে সাংবাদিক আমরা কাউকে চিনি যে সে ইউএন এর প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রাম কভার করতে গিয়েছে, এন্ড তারা সেখানে থেকে গিয়েছে। আচ্ছা, তো তাদের মধ্যে কেউ এখনো পেপারস পায়নি। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আগে জানতে হবে যে তিনি যে ওখানে থেকে গিয়েছেন এবং তিনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন, এটা হচ্ছে ডিপেন্ড করে। এখন ওখানে ধরেন যারা সাংবাদিকতা করে বা বিভিন্ন পেশায় যারা এক্সট্রা অর্ডিনারি, না ধরেন যে আপনি কিভাবে এত শর্ট টাইমে আপনার পেপারস গুলো বা প্রসেস গুলো, আমি আপনাকে প্রথমেই বলেছি যে দেখেন, আমি সবসময় একটা জিনিস ফলো করেছি যে কিভাবে লিগ্যাল স্ট্যাটাসে থাকা যায়, এবং আমি আমেরিকা যাওয়ার আগে থেকে এবং আমি যে স্টাডি গুলো করেছি, এবং আমি সবসময় চিন্তা করেছি যে আমি ভালো একটা ল ফার্মের দ্বারস্থ হব, ভালো পরামর্শ নিব এবং তাদের মাধ্যমেই ফাইল সাবমিট করব। দ্যাটস ট্রু, সেটা আমার লাক ফেভার করেছে। তো স্বাভাবিকভাবে যে কেউই যদি আমেরিকা যায় বা আমেরিকা ছাড়া বিশ্বের যে কোনোই দেশে যায়, আপনি যে ক্যাটাগরিতে ফাইল সাবমিট করবেন সেটা সম্পর্কে আপনি যখন নিজে একটা নলেজ রাখবেন এবং আপনি সেই ক্যাটাগরিতে ভালো লয়ার কি আপনি যদি তাকে চুজ করে নিতে পারেন, আর ভাগ্য যদি আপনার সহায় এবং আপনি যে তথ্যগুলো দিচ্ছেন তথ্যগুলো যদি সঠিক হয়, তো সেক্ষেত্রে আপনি খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আপনার প্রত্যেকটা ক্যাটাগরিতেই কিন্তু নিয়ম আছে যে আপনি কত মাস লাগতে পারে, কত বছর লাগতে পারে। অনেক ক্ষেত্রে অ্যাজাইলেমের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যেটা বারবার নক করছেন যে ট্যুরিস্ট ভিসায় যে থেকে গিয়েছে বা সরকারি কোনো প্রোগ্রাম করার ক্ষেত্রে যে থেকে দিয়েছে, তো এক্ষেত্রে অধিকাংশ আমার জানা মতে যে ম্যাক্সিমামই অ্যাজাইলেম করেন। তো অ্যাজাইলেম করার ক্ষেত্রে যেটা হয়, এটা একটু লেন্দি প্রসেস নানা কারণে, এবং অ্যাজাইলেমটা হচ্ছে যে আপনি রাজনৈতিক আশ্রয় চাওয়া বা আপনি যে দেশ থেকে যাচ্ছেন সেখানে হয়তো আপনি কোনো কারণে নিরাপদ না, সেটা হতে পারে রাজনৈতিক কোনো প্রতিহিংসা থাকতে পারে বা ব্যক্তিগত আপনার কোনো সমস্যা থাকতে পারে বা পারিবারিক বা সামাজিক প্রবলেমের কারণে আপনি হয়তো বা দেশে নিরাপদ না হতে পারে। এছাড়াও আপনার ধরেন যারা এক্সট্রা অর্ডিনারি ক্যারি করে, যেমন ইবিওন একটা ভিসা ক্যাটাগরি আছে, আপনি এটা অবশ্যই জানবেন যে যারা এটা সাংবাদিক হতে পারে, আপনি কোনো ব্যাংকার হতে পারে বা যে কোনো প্রফেশনে যদি সে যদি মানে তার দক্ষতার স্বাক্ষর রাখতে পারে, এবং সেক্ষেত্রে সে যদি ওই ক্যাটাগরিতে যদি দক্ষতাটা পরিমাপ করবে, এটা দক্ষতার পরিমাপ হচ্ছে যে ধরেন আপনি একদম চাল, আমি খুব ছোট করে বলি, এখন আপনি এমন একজন চাল যে আপনি ওই এরিয়াতে বা ওই এলাকা বা ওই অঞ্চলে আপনি বিখ্যাত, আচ্ছা, এবং আপনি আমেরিকাকে কিছু দিতে পারবেন, আপনি যে কোনো পেশার হতে পারেন, কিন্তু আপনি এতটাই দক্ষ বা ওই যেমন আমি একটা ছোট এরিয়া দিয়ে বলি, ধরেন আপনাদের এটা পরিমাপ করবে কে বা কিভাবে এটা পরিমাপ করবে, ধরেন এই ক্ষেত্রে আপনি আসলে প্রপারলি কথা বলতে হবে আপনার একজন লয়ারের সাথে, সে আপনাকে একটা টোটাল ডাটা দিয়ে দিতে পারবে যে
আপনার ধরেন আপনি একটা প্রোফাইলে আছেন, রাইট, আপনি জার্নালিজম করেন, আপনি দীর্ঘ বছরের ক্যারিয়ার, তো স্বাভাবিকভাবে আপনি যখন আপনার টোটাল প্রোফাইল নিয়ে একজন দক্ষ লয়ারের সাথে কথা বলবেন এবং যদি আপনি ইবিওনে ট্রাই করতে চান তাহলে অবশ্যই ইবিওনে যাদের সাকসেস রেট ভালো আপনি তো তাকেই সাজেস্ট করবেন, তাই না? সে আপনাকে একটা ক্যাটাগরি দিয়ে দেবে এবং আপনার কী কী জিনিস লাগবে, কী কী, যেটা আপনি যদি আপনি 2-3 বছরের একটা প্ল্যান নেন আপনি কিন্তু সব কিছুই আপনি রেডি করে দিতে পারবেন। যেমন আপনি 20 বছর বা 25 বছর সাংবাদিকতা করছেন, এটা তো আর মিথ্যা না, এটা তো সত্য। আপনার অনেক অর্জন থাকতে পারে, আপনার অ্যাওয়ার্ড থাকতে পারে, আপনি এই ক্যারিয়ারে থেকে দেশকে অনেক কিছু দিয়েছেন, সেই ডকুমেন্টগুলো আপনার থাকতে পারে যেটা আপনার জন্য সহায়ক হতে পারে। এছাড়া আপনার ইবি3 স্কিল রয়েছে, এছাড়া আরও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, আবার আরও সহজ বেশ কিছু অপশন রয়েছে। যে ধরেন কেউ যদি আমেরিকা যে বিয়ে করে সে ম্যারেজ বেজও সে ওখানে সেটেল হতে পারে। এখানে ধরেন আপনার অনেক অপশন রয়েছে এবং যদি আপনি ব্যবসায়িক ক্যাটাগরি হন আপনি কিন্তু ব্যবসায়িক হিসেবেও খুব স্বল্প সময়ের ভিতরে ওখানে আপনি কত টাকা নিয়ে যেতে হয় ব্যবসায়িক ক্যাটাগরিতে? এটা আসলে ওইভাবে নির্ধারণ করা কঠিন, কিন্তু একটা মিনিমাম ধরেন আপনি 1 কোটি টাকার বিনিয়োগ করেও কিন্তু আপনি ওখানে ফ্যামিলি সহ সেটেল হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে 1 কোটি টাকা, বাংলাদেশে 1 কোটি টাকা, এবং ওটা 10 কোটিতেও আপনি ডিনাই হতে পারেন। আপনি 1 কোটি টাকাও ওখানে আপনি অ্যাকসেপ্টেবল হতে পারে, আবার 10 কোটিতেও ডিনাই হতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন একটা দক্ষ লয়ারের মাধ্যমে আপনার ফাইলগুলো আপনি সাবমিট করবেন এবং আপনি ডাটাগুলো সঠিক দিবেন। কারণ আমি এই কথা বারবার এই কারণেই বলছি, আপনি যখন আমেরিকাতে ভিসার জন্য অ্যাপ্লাই করছেন আপনি কিন্তু একটা ডাটা দিয়ে অ্যাপ্লাই করছেন। আমরা অনেকেই এই জিনিসটা ভুলে যাই, আমরা ওখানে যে নতুন ডাটা দিয়ে সবকিছু শুরু করি। সেক্ষেত্রে যখন আপনার কোর্সমেসের সময় যখন একটু অসঙ্গতি ধরা পড়ে, অনেক ক্ষেত্রে আপনি সঠিক ব্যক্তি হওয়া সত্ত্বেও আপনার যে কোনো প্রোফাইলেই আপনি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন না কেন আপনার ওটা বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি আপনার স্টাডি লেভেলের শুরু থেকেই যদি আপনি সঠিক থাকেন, সঠিক নিয়মে যদি আপনি আবেদন করেন এবং আপনার ডাটাগুলো যদি আপনি রিচেক করে যদি আপনি, আপনার লয়ার আপনাকে সহায়ক ভূমিকা পালন করবে, কিন্তু আপনাকেও আপনার ফাইল সম্পর্কে অবগত থাকতে হবে যে আমি শুরু থেকে কি কি ডাটা আমি দিয়ে আসতেছি এবং ওই ডাটা যেন শেষ পর্যন্ত মিল থাকে। যে কথার কথা আপনি হয়তো বা শুরুতে দেখাচ্ছেন যে আপনি একটা স্যালারি স্ট্রাকচার দেখাচ্ছেন যে আপনি হয়তো বা 2 লাখ বা 3 লাখ টাকা স্যালারি পান, আপনি ওখানে যে যখন ফাইল সাবমিট করতেছেন আপনি এই ডাটাই দেখাচ্ছেন হয় 50,000 অথবা 5 লাখ। কোর্সমেসে তো আপনার মিস্টার রাজু আরো অনেক কিছু তো আমাদের আলাপ করার ছিল, তো আমরা আলোচনা শেষ করব একটা লাস্ট কোশ্চেন দিয়ে, যে আপনার নিউ ইয়র্কের কথাই যদি ধরেন পার্টিকুলারলি, যে জ্যাকসন হাইটস বা জ্যামাইকা বা ব্রুকলিনেও পার্টিকুলার কিছু এরিয়াতে দেখা যায় যে অনেক বাংলাদেশি রাস্তা দিয়ে হাঁটলে সে অনেক সময় লোকজন বলে যে এটা মনে হবে যে ঢাকার কোনো স্ট্রিট হবে কিনা। তো নিউ ইয়র্কে গিয়ে কি বেশি বাংলাদেশিরা থাকে? হ্যাঁ, নিউ ইয়র্কে তো সেটা কেন? অবশ্যই ধরেন নিউ ইয়র্ক আসলে পছন্দের জায়গা। আমরা বাংলাদেশিরা আমেরিকা বলতে যদি খুব সহজ করে বলি আমরা নিউ ইয়র্কেই চিনি। আচ্ছা, কিন্তু আমেরিকা তো অনেক বড় দেশ, 50টি স্টেট, এটা জানেন, এবং বসবাসের জন্য তো আপনার 50টি স্টেটেই কিন্তু আপনি কাজেরও সুযোগ বেশি। অবশ্যই নিউ ইয়র্কে কাজের সুযোগ বেশি। আবার আমরা ওই যে যেটা বললাম যে আমরা ফার্স্টই তো যেই তো আমরা নিউ ইয়র্ক চিনি, ধর নিউ ইয়র্ক সিটির বাফেলোতে তো প্রচুর বাংলাদেশি, প্রায় 50,000 বাংলাদেশি পরিবারই ওখানে বসবাস করেন, যদিও এটা মানে অসমর্থিত সূত্রের পরিসংখ্যান এবং সেটা কখনো বাড়ছে কমছে। এছাড়াও কিন্তু ধরেন আপনার নিউ ইয়র্ক সিটির বাইরে নিউ ইয়র্কের মধ্যেই আপনার আলবেনিতেও কিন্তু প্রচুর বাংলাদেশি বসবাস করে। আপনার পার্শ্ববর্তী স্টেট আপনার নিউ জার্সিতেও কিন্তু প্রচুর বাংলাদেশি রয়েছে। এবং এছাড়া টোটাল বাংলাদেশি কেমন হবে আমেরিকাতে? এটা অবশ্য একটা টোটাল পরিসংখ্যান ছাড়া বলা ঠিক হবে না আমার জন্য, কিন্তু সংখ্যাটা কম না। এবং নিউ ইয়র্কে আপনি যে পরিমাণ বাংলাদেশি পাবেন এটা আমেরিকার অন্য কোনো স্টেটে এত পাবেন না। বিশেষ করে আপনি যে জায়গাটার কথা উল্লেখ করলেন জ্যাকসন হাইট, এটা আমরা বলি ওটাকে বাঙালি পাড়া, এবং ওখানে আপনি গেলে আপনি অন্য যেখানেই যান না কেন জ্যাকসন হাইটে আপনি যে পরিমাণ বাঙালি পাবেন এটা অন্য কোথাও পাবেন না। বেশ, মিস্টার রাজীব আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস এ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। এবং দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনারা যারাই আমেরিকা যাবেন অবশ্যই লিগ্যাল প্রসেসের মাধ্যমে যাবেন এবং সবসময় লিগ্যাল স্ট্যাটাস মেনটেন করে চলবেন এবং আমেরিকার যে আইন সে আইনকে সম্মান করবেন এবং কোনো অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত হবেন না। পাশাপাশি বাংলাদেশের যে সুনাম, এই সুনাম সারা বিশ্বের কাছে আপনারা রক্ষা করে চলবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম আমেরিকা। আপনারা যারা স্বপ্নের দেশ, এখানে সবাই যেতে চায়, পড়তেও যেতে চায়, কাজের জন্য যেতে চায়, থাকতে যেতে চায়। সো মিস্টার রাজু খুব ভালোভাবে এটার একটা কনক্লুশন দিলেন যে আসলে
লিগালি যাবেন, লিগাল স্ট্যাটাসে থাকবেন, এবং আসলে কখনো কোনো ক্রাইমের সঙ্গে ইনভলভ হবেন না। সো আমেরিকাতে আসলে যাওয়ার অনেক আমরা যেটা জানলাম যে 2,500-3,000 ভিসা কিন্তু ট্যুরিস্ট ভিসা দিচ্ছে প্রতি মাসে, এরকমেরও একটা তথ্য মিস্টার রাজু দিলেন। সো এবং এগুলো করলে আসলে বাংলাদেশের সুনামটাও থাকবে, এবং আপনারাও আসলে এখানে যে আপনাদের আত্মীয় স্বজন তারাও প্রাউড ফিল করবে। সো দর্শক, আমরা আলোচনা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।